দিদি, কাল যে গল্পটা বলছিলে সেটা কিন্তু এখনো শেষ করনি। ডাইনিং প্যাসেজ থেকে মিতুলের কথাটা কানে আসে দোলনের। রিডিং রুমের দরজাটার পাশে নিঃশব্দে দাঁড়ায় সে। মিতুল একটা খাতার উপর ঝুঁকে ড্রয়িং করছে। সে কি তবে ভুল শুনল? স্পষ্টই শুনেছে সে। আমারও খুব যেতে ইচ্ছে করে, আর তোমাকে খুব দেখতেও ইচ্ছে করে সামনাসামনি। ওই তো কার সাথে যেন কথা বলছে মিতুল। দোলন পড়ার ঘরে ঢুকে পা টিপে এগিয়ে যায় মিতুলের দিকে। বিছানার উপর দরজার দিকে পাশ ফিরে বসে কথা বলে চলেছে মিতুল। পেছন থেকে উঁকি দেয় দোলন। মিতুল এতটাই বিভোর হয়ে আছে, খেয়াল করে না দোলনকে। সামনের খোলা খাতায় একটা ফ্রক পরা মেয়ের ছবি আঁকা। ফ্রকের মধ্যে থেকে বেরিয়ে আছে কাঠি কাঠি দুটো হাত ও পা, আর কার্টুন মার্কা স্মাইলি মুখের খোলা ঠোঁটের ভিতর দুসারি দাঁতের পাটিতে হাসির ঝিলিক। কি করছো মিতুল? পুতুল দিদির সাথে গল্প খেলছি। চরমভাবে চমকে ওঠে দোলন। তার মুখ থেকে ছিটকে আসে প্রশ্ন, কোন পুতুল দিদি? এ মা, পুতুল দিদিকে চেনো না? এই তো পুতুল দিদি। ছবির ঠোঁটের পাশের জড়ুলের মতো বড় কালো দাগটাতে চোখ আটকে যায় দোলনের। এত বড় কালো দাগ, এটা কিসের? ওই রকম দাগ তো পুতুল দিদির ঠোঁটের পাশে আছে। দোলনের শির দাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে যায় মুহূর্তে। অন্যমনস্ক হয়ে পড়ে দোলন। মোবাইল ফোনটা হাতে নিয়ে ছাদে উঠে আসে সে। অরূপকে ফোন করতে হবে। হ্যালো, জানো আজ না আবারও মিতুল নিজের মনে বকবক করছিল। অরূপ বলে, একাকিত্ব থেকে শিশুরা এইসব করেই থাকে। তুমি তো মিতুলকে মোবাইল ফোনে গেম খেলতেও দাও না। ও বেচারা সারাটা দিন করবেটা কি বলো তো? মহালয়ার ভোরে দূরে কোথাও মাইক বাজছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ ভেসে আসছে। তর্পণে বেরোনোর জন্য রেডি হতে হবে। অরূপ যদিও একাই যায় প্রতি বছর। দোলন বলে, এই জানো, মিতুল না খুব বায়না করছিল। ও বলছিল ওই আমার দেশের বাড়ির দুর্গাপুজো দেখতে যাবে বলে। তা আবদারটা কি মেয়ের নাকি মেয়ের মায়ের? নিজের ইচ্ছেটা ওর নাম করে চালানো হচ্ছে নাকি? মুহূর্তে দোলনের মুখটাতে একটা কালো মেঘের ছায়া পড়তে দেখে অরূপ আবার বলে, ওকে বস, যাওয়ার যখন ইচ্ছে হয়েছে যাওয়া অবশ্যই হবে। দেখছি ছুটি ছাটা কেমন ম্যানেজ করা যায়। মনে মনে একটু অবাক হয় অরূপ। দোলনের যখন 12 বছর বয়স, তখন থেকেই দোলনের বাবা মা গ্রামের বাড়ি ছেড়ে দোলনকে নিয়ে কলকাতায় পাকাপাকিভাবে বসবাস করার জন্য চলে এসেছিলেন। বিয়ের পর থেকে নিজের দেশের বাড়ির প্রসঙ্গ খুবই কম তুলেছে দোলন। হঠাৎ কি এমন হলো যে দেশের বাড়িতে যাবার জন্য দোলনের এত উৎগ্রীবতা? দোলনদের দেশের বাড়িতে এখন ওর জ্যাঠামশাইয়ের 2 ছেলে তাদের পরিবার নিয়ে বসবাস করে। দোলনের বাবা মায়ের বয়স হয়েছে, তাঁরাও দেশের বাড়ির পাট আগেই তুলে দিয়েছিলেন। খুব কালে ভদ্রে বাড়িতে অনুষ্ঠানেই তাঁরা নিয়ম রক্ষা করতে উপস্থিত হতেন। ওদেরও খবর দেওয়া হলো।
একসাথে রওনা দেওয়া হবে পঞ্চমীর দিন। লাল ধুলো উড়িয়ে গ্রামের পথ দিয়ে ছুটে চলেছে গাড়ি। জানালার কাঁচের ওপাশে ছুটন্ত সবুজ। মিতুলের ভিতরটা আনন্দে নেচে উঠছে। এই প্রথমবারের জন্য সে তার মায়ের দেশের বাড়ি দেখবে। ও বাবার মুখে শুনেছে ওদের গ্রামের মামার বাড়িতে দুর্গাপূজা হয়। হঠাৎ বাইরের ছুটন্ত সবুজ একটা দুরন্ত নদীতে রূপ নিল। তার পার জুড়ে সাদা আকাশের বন বাতাসে দুলে দুলে চলেছে। মিতুল আনন্দে হাততালি দিয়ে ওঠে। নদীটা কিছুক্ষণ ওদের সাথে সাথে চলে, তারপর একটা বাঁক ঘুরতেই পিছিয়ে পড়ে নদী। মিতুল কিছুতেই হারাতে চায় না নদীটাকে, তাই সিটের উপর উঠে গাড়ির পেছনের কাঁচের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে দেখতে থাকে নদী আর নদীর পাড়ের আবছা হতে থাকা কাশবনকে। সাবধান মিতুল, গাড়ির ঝাঁকুনি দিলেই কিন্তু পড়ে যাবে, লাগবে তখন। শোনো, ঠিক করে সিটে বসো তো। মৃদু বকুনি দেয় দোলন। তাতে নদীটাই আর দেখা যাবে না যে। কাঁদো কাঁদো স্বরে বলে মিতুল। আগে তো আমরা পৌঁছই, ওখানেও একটা নদী আছে। তুমি যতক্ষণ নদী দেখতে চাও দেখো তখন। মেয়েকে শান্ত করে অরূপ। দোলনদের দেশের বাড়ির পুজো কয়েকশো বছর পুরানো। দোমহলা বাড়ির সামনের বিশাল বাঁধানো চত্বরটার পরেই পাকা ঠাকুর দালান আর আটচালা। বাঁধানো চত্বরটার একপাশে এক ফালি ঘাসে ঢাকা জমির উপর একটা একা দাঁড়িয়ে থাকা শিউলি গাছ। গাছের চারপাশটাতে ধোঁয়া ধোঁয়া কুয়াশা জমে আছে। তলায় শিশির ভেজা ঘাসের উপর একরাশ শিউলি ঝরে পড়েছে। দোলন দোতলার বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে দেখে মিতুল উবু হয়ে বসে ঘাসের উপর থেকে একটা শিউলি কুড়িয়ে নিয়ে তার ফ্রকের কোঁচড়ে রাখছে। মিতুল, মিতুল ওখানে কেন গেছো? এক্ষুনি চলে এসো। জানো না ওখানে সাপ টাপ থাকতে পারে? চলে এসো বলছি। কাকে ডাকছো দোলন? মিতুল তো আমার পাশেই শুয়ে ঘুমোচ্ছে। দোলনের চিৎকারে অরূপ বারান্দায় বেরিয়ে এসেছে। দোলনের পিছনে এসে দাঁড়িয়েছে সে। হতেই পারে না, ওই তো মিতুল। এবার দোলন নিজেই চমকে যায়। কই, কেউ নেই তো শিউলি তলায়। তবে কি ও পুতুল? স্তব্ধ হয়ে যায় দোলন। অরূপ বলে, ঘুম চোখে আলো আঁধারির কুয়াশায় কি দেখতে কি দেখেছো? চলো ঘরে চলো। দেখতে দেখতে অষ্টমীর সকাল এসে গেল। অঞ্জলির জন্য সবাই তৈরি হচ্ছে। দোলন মিতুলকে সাজিয়ে নিজে তৈরি হবে। হঠাৎ দোলন দেখে বিছানায় মিতুল নয়, পুতুল বসে আছে। খ্যাংরা কাঠি মার্কা হাত পায়ের বদলে সাদা দুধে গোলাপি রঙের ফুলপরির মতো পুতুলের শরীরে জড়ানো করবি রঙের জড়িপার মসলিন শাড়ি। পুতুলের দুই কাঁধ ধরে ঝাঁকাতে থাকে দোলন। এই, তুই এই শাড়িটা কেন পরেছিস রে? তোকে একেবারে পেতনির মতো দেখাচ্ছে, জানিস? খুলে ফেল এটা। অরূপ দৌড়ে এসে দোলনের হাত থেকে মিতুলকে ছাড়ায়। কি করছোটা কি? পাগল হলে নাকি? আর মিতুল তো ফ্রক পরে আছে। কি সারি সারি করে চেঁচাচ্ছ অমন? মাথা নিচু করে খানিকক্ষণ হতভম্বের মতো বসে থাকে দোলন। অরূপ বেশ কিছুদিন ধরেই অনুভব করেছে যে দোলনের মনের ভিতর
কিছু একটা জট পাকিয়েছে। তার জন্য মাঝে মাঝেই এমন করছে সে। কথায় কথায় রেগে যাচ্ছে, অন্যমনস্ক হয়ে পড়ছে। আগে কিন্তু দোলন এমনটা ছিল না। মিতুলের 5 বছরের জন্মদিন গেল, আর তখন থেকেই দোলনের অস্বাভাবিকতা চোখে পড়ছে অরূপের। প্রথমবার যখন কাল্পনিক কারুর সাথে মিতুলের কথা বলাটা অরূপকে বলেছিল দোলন, তারপরেই মিতুলকে নানানভাবে জিজ্ঞেস করে দেখেছে অরূপ। মিতুল পুতুল বলে কারো কথাই বলতে পারেনি। পুতুল নামের কাউকেই মিতুল চেনে না, এটা বেশ জোর গলায় বলেছিল মিতুল। এমনকি মিতুল ঘুমালে অরূপ মিতুলের খাতা, বই, ডায়েরি সব কিছু খুঁটিয়ে দেখেছে। দোলনের বর্ণনা মাফিক কোথাও অমন কোনো ছবি আঁকেনি মিতুল। দোলনের এহেন ব্যবহারে বেশ অবাক হয়েছিল অরূপ, কিন্তু দোলনকে সে কিছু বলেনি। সাইকিয়াট্রিস্ট দেখাবার কথাও মনে হয়েছে তার, কিন্তু সে কথা উঠলেই রাগারাগি শুরু করত দোলন। তাই আর ডাক্তার দেখানো হয়নি। ইতিমধ্যে পূজাও এসে গেল। নবমী নিশি প্রভাত হল। দশমীর মন খারাপি হাওয়ায় হাওয়ায় বেলা পড়ে এলো। ঠাকুর বরণ শেষে সিঁদুর খেলা চলছে। দোলনের তামারঙা গালে, কপালে লাল সিঁদুরের ছোপ। সিঁথির লাল সিঁদুর কপাল পর্যন্ত নেমে এসেছে, আর কিছু সিঁদুর ঝরে পড়েছে বুকের আঁচলের উপর। হাতের তালু দিয়ে গুঁড়ো সিঁদুর ছেড়ে নিতে যায় সে। হাতে একটা ধাতব স্পর্শ পায় দোলন। গলার চিকহাটটা গলার থেকে ঝুলে কিভাবে যেন নেমে এসেছে বুকের উপর। অবাক হয় সে। হাতের তালুতে লকেটটা ধরে দেখতে থাকে সে। ছোটবেলায় এক অষ্টমীর দিনে তাদের 2 বোনকে এমন লকেটওয়ালা 2টো সোনার চেন দিয়েছিল বাবা। দূর থেকে কে যেন ডেকে ওঠে, দিদিয়া, এই দিদিয়া, এইদিকে আমি। এই ডাক দোলনের খুব চেনা, খুব প্রিয়। পুতুল সিঁদুর খেলায় মেতে আছে বাড়ির ছোট থেকে বড় সবাই। দুর্গা প্রতিমার অশ্রু সজল চোখে বিজয়া দশমীর বিষাদ। ভিড়ের মুখগুলোর মধ্যে দোলন তার ছোট বোন পুতুলকে খুঁজতে থাকে। ওই তো পুতুল। আজও পুতুল সেই করবি রঙা জড়িপার মসলিনটাই পড়েছে। বুকের উপর লকেটটা চুনি লাল পাথরটাতে আলো পড়ে ফিনকি দেওয়া রক্তের মতো আলোর রশ্মি ছড়িয়ে পড়ছে চারপাশে। করবি রঙা শাড়ি সবাইকে পাশ কাটিয়ে দোমহলা বাড়ির পেছন দিকে এগিয়ে চলেছে বাতাসে ভেসে। পেছনে পেছনে দোলন। কুয়ার পাড়ে এসে পৌঁছায় দুজন। পরন্ত বেলার নির্জনতায় কুয়াটা খোলা মুখ নিয়ে কোন অনিষ্টের অপেক্ষায়। আশঙ্কায় কেঁপে ওঠে দোলনের বুক। সেদিনও ছিল এমনই এক দশমীর পড়ন্ত বিকেল। করবি রঙের জড়িপার শাড়িতে ছোট্ট 5 বছরের পুতুল তার দিদিকে জিজ্ঞেস করেছিল, দিদিয়া, এখানে তো কেউ নেই রে। সবাই তো দুর্গা মায়ের ভাসানে যাচ্ছে। আমরা এখানে এখন কি করব রে? আমরা এখানে ভাসান খেলবো। সেটা কি খেলা রে দিদিয়া? ভাসান হলে ঠাকুর তো ডুবে যায়। ধুর বোকা, ভাসান হলে ঠাকুর আকাশে চলে যায়। এখানে ঠাকুর কই? ভাসান তো ঠাকুরের হয় রে দিদিয়া। তোর ভাসান হবে। কোথায় ভাসান হবে রে আমার দিদিয়া? কেন? এই কুয়োতে।
দিদিয়া, আমার খুব ভয় করছে রে এখানে। মা জানতে পারলে বকবে যে। তুই কি বোকা রে? ভয়ের কি আছে? এটা তো একটা খেলা, ভাসান ভাসান খেলা। আয় দেখবি, আয়। কুয়োর জলে কেমন মা দুর্গার মুখ দেখা যাচ্ছে। দিদিয়া, অনেক উঁচু যে, আমি কি করে দেখবো মুখ বাড়িয়ে? আয়, আমি দেখাচ্ছি। পুতুলকে কোলে তুলে নিয়ে দোলন কুয়ার খোলা মুখে বিপজ্জনকভাবে বাড়িয়ে ধরে পুতুলের অর্ধেক শরীর। যা, আরো ভালো করে দেখ। ঝপাত করে শব্দ হয়। কুয়ার জলে হাত পা ছুঁড়ে পুতুলের ভেসে থাকার শেষ চেষ্টার শব্দটা তালগোল পাকিয়ে যায় পুতুলের আর্তচিৎকারের শব্দের সাথে। তুই কেন এত সুন্দর রে পুতুল? তোর গায়ের রং কেন এত সাদা? তাই তো আমার গায়ের রংটা সবার চোখে এত খারাপ লাগে। আজ সকালে তো ঠাম্মা তোকে বলল, আমার ছোট্ট দিদি ভাই রূপে দুর্গা ঠাকুরটি বললো তো। আর আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতে চলে এলাম বাড়ির পিছনের এই কুয়োতলায়। কুয়োটা তখন আমাকে কি বললো জানিস? বলল তোকে ভাসান দিতে, তাহলেই নাকি আমার সব দুঃখ যন্ত্রণা সব কিছু মুহূর্তে উবে যাবে ম্যাজিকের মতো। সেই জন্যই তো তোকে ভাসান দিলাম রে। দশমীর পরে দুর্গা ঠাকুরের ভাসান দিতে হয় তো। দেখবি, ভাসান হলে আকাশে চলে যাবি, খুব মজা হবে তখন। তোর সঙ্গে আমার তুলনা করে কেউ আমাকে আর কেলে কুচ্ছিত এসব বলবে না। হঠাৎই অতীতের মেঘের ছায়া সরে যায় মনের সবখান থেকে। সম্বিত ফিরে থরথর করে কেঁপে ওঠে দোলন। কুয়ার হাঁ করা খোলা মুখের ঘেরা টোপে কে ওটা? ছোট্ট মিতুল কুয়ার ভেতর মুখ বাড়িয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। দৌড়ে গিয়ে মিতুলকে বুকে জড়িয়ে নেয় দোলন। হাউ হাউ করে কাঁদতে থাকে সে। এই কুয়ো মায়াবী কুয়ো, এই কুয়ো কিনি, এই যেন সাক্ষাৎ ডাইনি। কেন এসেছিস এখানে? কেন এসেছিস? কেন কেন? এই কুয়া দোলনের আরেক আদরের জন। আপনার জনকে খেয়েছে, সে ক্ষতির মাসুল গুনতে হবে দোলনকে আজীবন। কি চরম অন্তর্দাহ! মিতুলকে বুকে জড়িয়ে ধরে দোলন বিড় বিড় করতে থাকে। তোর কাছে আসতেই হতো আমায় পুতুল। তোর প্রতি আমার সমস্ত ভালোবাসা এক মুহূর্তে শেষ করে দেয়ার সেই নারকীয় ইচ্ছাতে পরিণত করে দিয়েছিল এই রাক্ষসী কুয়োটা। আমি তোকে হারিয়ে ফেলেছিলাম এই রাক্ষসীর মন্ত্রণায়। হ্যাঁ রে, তোকে আমি যেমন ভালোবাসতাম তেমন তোকে হিংসাও করতাম, সেটা একেবারে মিথ্যে নয়। কিন্তু তোকে ভালোবেসে যেমন আঁকলে রাখতাম, তেমনি যখন তোর দুধে আলতা গায়ের রঙের জন্য আমাকে সবাই তুলনা করতো, জানিস আমার না খুব দুঃখ হতো, হতাশা হতো, হিংসা হতো। কিন্তু তাহলে বিশ্বাস কর আমি কখনোই ভাবিনি তার জন্য তোর সাথে অমন একটা মারাত্মক কাজ আমি জীবনেও করতে পারবো। তোর তখন 5 আর আমার তখন 10। এখন মিতুল 5-এ পড়েছে, আর ও সব কিছুর মধ্যে আমি যে তোর ছায়া খুঁজে পাচ্ছি রে। কি জ্বালা, কি অন্তর্দাহ! এর থেকে আমার মুক্তি নেই রে বলো, এর থেকে আমায় মুক্তি নেই। কান্নার তপ্ত জলের ধারায় দোলনের মনের সব ক্লেদ অর্পিত হয় মহাকালের চরণে। এতক্ষণে মিতুল বলে, মাম্মাম, বাড়ি যাব। আকাশে গোধূলির রঙের মায়াবী পুঁচের মধ্যে মিশে থাকা করবি রঙা জড়িপাড় শাড়ির ক্ষমা সুন্দর চোখের ভাষায় জেগে থাকে
আকুতি। দিদিয়া, আবার আসিস রে। আমি বাংলায় কথা কই আয়োজিত শারদীয়া গল্প প্রতিযোগিতায় মনোনীত গল্প ভাসান। কলমে এনাক্ষী কয়াল মণ্ডল। গল্পের কথক কৌশিক মজুমদার। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন শুভশ্রী রায়, সৌভনিক মণ্ডল, ঈশানা ব্যানার্জি, সোনাক্ষী মণ্ডল এবং স্নেহাক্ষী মণ্ডল। আবহ ইপসিত ব্যানার্জি।